দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? দেখো, আজকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারমলিকুলার ইন্টারাকশনস। একবার সিলেবাসটা আমি দুজনদেরই খুব ভালো করে দেখে নেব, যা কিছু আছে কিনা। মানে মাঝের ওই পার্টগুলো তো বাকি আছে, সেগুলো তো করবোই। আর এমনি বাকি এদিকে রাইট ইকুয়েশন টেস্ট বা বার্থেলর ইকুয়েশন স্টেট এগুলো সব আছে কিনা একটু দেখে নিতে হবে আর কি। হ্যাঁ, আদারওয়াইজ এমনি এদিক থেকে ধরলে আজকে এদিকটা লাস্ট ক্লাস আর কি। আর এটাকে এটা শুরু করি এইরকম ভাবে যে আমরা যখন ডেভিয়েশন ফ্রম আইডালিটিটা দেখলাম, আমরা অনেক ডিরেক্ট এবং ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস দিলাম ইন ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডালিটি। এই যে ডিরেক্ট আর ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস ইন ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডালিটি, সেইটা যে 8টা প্রায় ফেনোমেনন দেখেছিলাম। এবং তারপরে আমরা যে পিভি ইকুয়াল টু এনআরটি, এই যে ইকুয়েশন অফ স্টেটটাকে, এটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট, সেই ইকুয়েশন অফ স্টেট দিয়ে বাস্তবে গ্যাসগুলো কিরকম ভাবে বিহেভ করছে তার তো সবটা বোঝা গেল না। তার জন্য আমাকে নতুন ইকুয়েশন অফ স্টেট আনতে হয়েছিল, তার মধ্যে একটা ছিল ভ্যান ডর ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। আচ্ছা, এবার দেখো এই যে তোমার ভ্যান ডর ওয়ালস ইকুয়েশন অফ স্টেট, সেখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভ্যান ডর ওয়াল কনস্ট্যান্ট এ, যেটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন রিপ্রেজেন্ট করে, আর একটা ইন্টারমলিকুলার, আর একটা বি, যেটা ইন্টারমলিকুলার রিপালশন এবং ফাইনাইট সাইজ রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে অ্যাট্রাকশন এবং রিপালশন, এই দুটো অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেভিয়েশন ফ্রম আইডালিটি এটাকে বোঝার জন্য। তার মানে তুমি যদি জাস্ট দেখো যে কেন গ্যাসগুলো ডেভিয়েটেড হচ্ছে ফ্রম আইডালিটি, তাহলে যেটা হচ্ছে রিজনস ফর ডেভিয়েশন ফ্রম আইডালিটি, তার মধ্যে প্রথমটা হচ্ছে ইন্টারমলিকুলার ইন্টারাকশন, এটা। আর 2 নম্বর হচ্ছে, আর ইন্টারাকশন মানে অ্যাট্রাকশন রিপালশন, তার মধ্যে দুটোই থাকে। আর হচ্ছে ফাইনাইট সাইজ অফ দ্য গ্যাস মলিকুলস, এটা। এবারে এইখান থেকে যে তুমি একটা ইকুয়েশন অফ স্টেট ফর এ ভ্যান ডর ওয়াল গ্যাস তুমি দেখেছো, ভ্যান ডর ওয়াল ইকুয়েশন অফ স্টেট, সেখানে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি, এটা যে বলা হচ্ছে, এখানে এ আর বি হচ্ছে তোমার ভ্যান ডর ওয়ালস কনস্ট্যান্ট। দেখো এখানে এ যে পার্টটা রিপ্রেজেন্টস ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, আর বি যে পার্টটা রিপ্রেজেন্টস ইন্টারমলিকুলার রিপালশন অ্যান্ড ফাইনাইট সাইজ, এটা রিপ্রেজেন্ট করে। তার মানে এই যে ভ্যান ডর কনস্ট্যান্ট এ বি, এইগুলোকে তখন আমি অ্যাডহক হইতে কিছুটা ঢুকিয়েছি, এবং যখন প্রেসারে কারেকশন এবং ভলিউমে কারেকশন এনেছিলাম, এ বি গুলো ন্যাচারালি কিরকম ভাবে এসেছিল এবং তার মধ্যে কি কি পার্ট আছে সেগুলো আমরা দেখেছিলাম। কিন্তু যখন কোয়ালিটিভলি ব্যাপারটাকে বুঝছিলাম, তখন পরিষ্কার আমি দেখছিলাম যে এটা অরিজিনেট করছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের জন্য, আর বিটা করছে এ মেজার অফ এক্সক্লুডেড ভলিউম। এক্সক্লুডেড ভলিউমটা শুধুমাত্র ফাইনাইট সাইজ অফ দ্য মলিকুলস এর জন্য আসছে না, ইন্টারমলিকুলার রিপালশনের জন্য আসছে। এটা মানে যে এ এবং বি, সেগুলো যদি তোমাকে বুঝতে হয়, তাহলে ইন্টারমলিকুলার ইন্টারাকশন এগুলো তোমাকে বুঝতে হচ্ছে। এবং এই ইন্টারমলিকুলার ইন্টারাকশনের জন্যই হচ্ছে তুমি মানে যে ডেভিয়েশন ফ্রম আইডালিটি যেমন পাচ্ছ, সেটা যেমন সত্যি, অ্যাট দ্য সেম টাইম যে বিভিন্ন মানে মলিকুলগুলো শুধু গ্যাস নয়, মানে কোনো একটা সিস্টেম কালেকশন অফ মলিকুলস, কালেকশন অফ মলিকুল যে সবসময় গ্যাসিয়াস স্টেটে থাকেই না, গ্যাসিয়াস স্টেটে থাকে না,
সে টেম্পারেচার প্রেসারের উপর নির্ভর করে কখনো লিকুইড স্টেট বা সলিড স্টেটে যে এক্সিস্ট করতে পারে, সেটা কিন্তু এই বেসিক্যালি ইন্টারমলিকুলার ইন্টারাকশনের জন্য আসছে আর কি। তাহলে যেটা হচ্ছে যে তোমার মানে কনডেন্স phases such as liquid, solid, etc. are due to intermolecular interaction. মূলত হচ্ছে অ্যাট্রাকশন। তার মানে আমাকে দেখো, তাহলে এই সব ব্যাপারগুলোকে বোঝার জন্য আমাকে এই ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা খুব ভালো করে পড়তে হবে। তাহলে এবার এই যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, যে ইন্টারাকশন মানে আমি বললাম অ্যাট্রাকশন রিপালশন দুটোই বোঝায়। তাহলে আমাকে এখন যেটা আলোচনা করতে হয়, ইন্টারমলিকুলার ইন্টারাকশন এবং নিউট্রাল কোভ্যালেন্ট মলিকিউল। দেখো, একটা আয়নিক কম্পাউন্ড যখন তুমি কনসিডার করছো, দুটো আয়ন, ধরো সোডিয়াম ক্লোরাইড, Na+ আছে এবং Cl- আছে, তাদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন হচ্ছে, যেটা কুলম্বিক অ্যাট্রাকশন। এই যে পার্টিকুলারলি দুটো ডিসক্রিট চার্জ, তাদের মধ্যে অ্যাট্রাকশন বা তাদের মধ্যে রিপালশন, দুটো পজিটিভ চার্জ একে অপরকে রিপেল করছে বা দুটো নেগেটিভ চার্জ একে অপরকে রিপেল করছে, এবার ডিসক্রিট পজিটিভ চার্জ, ডিসক্রিট নেগেটিভ চার্জ, তাদের মধ্যে অ্যাট্রাকশন, রিপালশন, এই যে ব্যাপারগুলো, এগুলো আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আমাদের এই ইন্টারমলিকুলার ইন্টারাকশনের কনটেক্সটে ওইগুলো কিন্তু ধর্তব্যের বিষয় নয়, কারণ ওই ধরনের আয়নিক কম্পাউন্ডগুলো তারা গ্যাসিয়াস স্টেটে থাকে না, তারা মূলত সলিড স্টেটে থাকে। সেখানে আমাকে ল্যাটিস এনার্জি, হ্যানাতানা ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র নিয়ে আলোচনা করতে হয় আর কি। হ্যাঁ, আমি এই আমাদের যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন, সেখানে মূলত আলোচনা করতে হবে ইন্টারমলিকুলার ইন্টারাকশন এবং নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুল। নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুল, তাদের মধ্যে ইন্টারাকশনটাকে কনসিডার করতে হবে। আচ্ছা, নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুলস এর মধ্যে যে টাইপের ইন্টারাকশন গুলো থাকে, তার মধ্যে প্রথম তিনটে খুব কমন। একটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, তার আগে বলি ইন্টারাকশন দু রকমের, একটা হচ্ছে অ্যাট্রাকশন আর একটা রিপালশন। আমি অ্যাট্রাকশন পার্টটা মূলত আলোচনা করব, রিপালশনটা পরে শেষে অল্প সময় ধরে আলোচনা করব। তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, এই মানে একটা অ্যাট্রাকশনকে বলে ভ্যান ডের ওয়াল অ্যাট্রাকশন, অনেক সময় ভ্যান ডের ওয়াল ইন্টারাকশন বলা হয়, সেগুলো অ্যাট্রাকটিভ ইন নেচার। সেখানে তিন রকমের ইন্টারাকশন থাকে, একটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বা কিসম ইন্টারাকশন, ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন বা ডিভাই ইন্টারাকশন, আর যে ইনডিউস ডাইপোল ইন্টারাকশন অর লন্ডন ইন্টারাকশন বা লন্ডন ডিসপারশন ইন্টারাকশন। এই তিনটে ইন্টারাকশনকে একসাথে বলা যায় ভ্যান ডের ওয়াল ইন্টারাকশন। আর একটা স্পেশাল কাইন্ড অফ ইন্টারাকশন আছে, যেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এই হাইড্রোজেন বন্ডিং পার্টটা আবার আমাদের এই কনটেক্সটে আলোচনার বিষয় না, কিন্তু কিছু স্পেশাল কাইন্ড অফ মলিকুলস এর মধ্যে থাকে হাইড্রোজেন বন্ডিং। এবং হাইড্রোজেন বন্ডিং তোমার ওই সব মলিকুল নর্মালি দেখায় না, কতগুলো বিশেষ মলিকুলই দেখায়, যেমন ওয়াটার মলিকুল দেখায়, এইচএফ মলিকুল দেখায়, অ্যামোনিয়া মলিকুল দেখায়, খুব স্পেসিফিক কাইন্ড অফ মলিকুল সেগুলো দেখায়। কিন্তু হাইড্রোজেন বন্ডিংটা আমাদের দেখবে সিলেবাসে উল্লেখ করা নেই, যেটা অর্গানিক ইনঅর্গানিকে অলরেডি পড়া হয়ে থাকে বলে। তাহলে আমরা মূলত আলোচনা করব এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বা কিসম ইন্টারাকশন, ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন বা ডিভাই ইন্টারাকশন, আর ইনডিউস ডাইপোল ইন্টারাকশন বা লন্ডন ইন্টারাকশন বা লন্ডন ডিসপারশন ইন্টারাকশন। আচ্ছা, এছাড়া আমাদের দেখবো যে শুধুমাত্র অ্যাট্রাকশন থাকলে চলবে না, তার মধ্যে রিপালশনও থাকতে হবে। সেই রিপালশনের জন্য মূলত আমাদের আলোচনা করতে হবে লেনার্ড জোন পোটেনশিয়াল দিয়ে আলোচনা করতে হবে। মানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন রিপালশন টুগেদার বেসিক্যালি লিনিয়ার জোন পোটেনশিয়ালটা দেয়। মানে অ্যাট্রাকশনের সঙ্গে সঙ্গে রিপালশন আছে, সেটাকে মাথায় রাখতে হবে। এই অ্যাট্রাকশন রিপালশনটাকে আমাকে ইনকর্পোরেট করতে হবে। আর এবারে এই ইন্টারমলিকুলার ইন্টারাকশনটাকে অ্যাজ এ হোল বোঝানোর জন্য, মানে অ্যাট্রাকশন রিপালশন দুটোকে কম্বাইন্ডলি বোঝানোর জন্য বিভিন্ন রকম মডেল আছে। তার মধ্যে আছে হার্ড স্ফিয়ার মডেল, যেটা মোস্ট প্রিমিটিভ এবং সিম্পলেস্ট মডেল। তারপরে হলো মাই পোটেনশিয়াল, তারপরে হচ্ছে লেনার্জেন পোটেনশিয়াল, আর ফাইনালি হচ্ছে বাকিংহাম পোটেনশিয়াল। তবে এই সমস্ত পোটেনশিয়ালগুলোর মধ্যে লেনার্জেন পোটেনশিয়ালটাকে আমাকে স্পেশাল ইন্টারাকশনসটা দিতে হবে। এটা হচ্ছে ভ্যারিয়াস ইন্টারাকশন মডেল। ভ্যারিয়াস ইন্টারাকশন মডেল, তার মধ্যে এই কটা আছে, আমরা সব কটা উল্লেখ করবো, তবে মূলত এমফাসিস দেবো হচ্ছে লেনার্জেন পোটেনশিয়ালটা।
তো চল তাহলে প্রথমে শুরু করা যাক ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বা কিসব ইন্টারাকশন। আর দেখ আমাকে দেখবে এই যখন এই ক্লাসটা আমি নেব একদম ওই লেনার্জন পোটেনশিয়াল নিয়ে যখন আলোচনা হয়েছে সেইখানে কিছুটা পার্ট আছে আমাকে একটা একটা অঙ্ক জাস্ট করতে হবে, আদারওয়াইজ পুরোটাই কিন্তু ইনফরমেটিভ। সেই জন্য আমি এখানে তোমার ওই মানে পাওয়ার পয়েন্ট ব্যবহার করছি এবং এইগুলো আমার লেখা আছে সেগুলো সেই মতো করে দেখছি। আচ্ছা দেখো ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বা কিসব ইন্টারাকশন। আর এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশন মানে দুটো ডাইপোলের মধ্যে ইন্টারাকশন। ডাইপোল কাকে বলে তুমি জানো? ডাইপোল হচ্ছে তার কোন একটা মলিকুল তুমি কনসিডার করছো, সে যদি নন পোলার হয় তার কোনো ডাইপোল মোমেন্ট নেই। আর যদি সে পোলার হয় তার ডাইপোল মোমেন্ট থাকে। তার যে মলিকুলের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে সেটা হচ্ছে তোমার পোলার মলিকুল। এবং সেখানে ধরো HCl মলিকুল তুমি কনসিডার করছো, HCl মলিকুলের ক্ষেত্রে হাইড্রোজেনের থেকে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ বলে কোভ্যালেন্টলি বন্ডের যে দুটো ইলেকট্রন সেটা ক্লোরিনের দিকে একটুখানি ঘেঁষে থাকে, কিন্তু হাইড্রোজেনের মাথা ডেল্টা পজিটিভ চার্জ আর ক্লোরিনের মাথা ডেল্টা নেগেটিভ চার্জ হচ্ছে। বা তুমি HF মলিকুল যখন কনসিডার করছো হাইড্রোজেনের মাথা ডেল্টা পজিটিভ চার্জ, ফ্লোরিনের মাথা ডেল্টা নেগেটিভ চার্জ, কারণ ফ্লোরিন হচ্ছে বেশি ইলেকট্রন নেগেটিভ। ওয়াটার মলিকুল তুমি কনসিডার করছো অক্সিজেনের দিকে ডেল্টা নেগেটিভ চার্জ, হাইড্রোজেন দুটো যেটা আছে তাদের দিকে ডেল্টা পজিটিভ চার্জ। তার মানে মলিকুলের যদি তোমার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে তাহলে কোভ্যালেন্ট যে বন্ডেড ইলেকট্রনটাকে কেউ তার নিজের দিকে টেনে নেয়, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, এবং তার জন্য কোন একটা পোলার মলিকুল হিসেবে সেটা ডাইপোল হিসেবে বিহেভ করে। আর এবারে এই ধরো একটা ডাইপোল তুমি কনসিডার করছো, একটা ডাইপোল কনসিডার করছো। এবারে যদি এমন হয় যে এই দুটো ডাইপোল এর পজিটিভ পোল আর নেগেটিভ পোল কোনো কারণে কাছাকাছি আছে, তাহলে এদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে যেটা হচ্ছে বেসিক্যালি ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। আর বিজ্ঞানী কিসম এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটাকে এক্সটেন্সিভলি স্টাডি করেছিল এবং তার মতো করে এর ক্ষেত্রে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা হচ্ছে তার একটা এক্সপ্রেশন বের করেছিলেন, সেখানে একে অনেক সময় কিসম ইন্টারাকশনও বলা হচ্ছে। তাহলে এই যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বা কিসম ইন্টারাকশন তার 6-7টা ইম্পর্টেন্ট ফিচার্স আছে। সেগুলো কি কি? প্রথম কথা হচ্ছে যে দিস ইন্টারাকশন ইজ অপারেটিং বিটুইন টু পোলার মলিকুল, মানে মলিকুলগুলো অবশ্যই পোলার হতে হবে। শুধু দুটো নন পোলার মলিকুল বা একটা পোলার মলিকুলের সঙ্গে একটা নন পোলার মলিকুল তাদের মধ্যে কিন্তু ডাইপোল ডাইপোল ইন্টারাকশন হবে না। ডাইপোল ডাইপোল ইন্টারাকশন অপারেটিং ইন বিটুইন টু পোলার মলিকুল। আর দিস ইন্টারাকশন ইজ অ্যাট্রাকটিভ ইন নেচার। আমরা পরে দেখবো যে পোটেনশিয়ালটা অ্যাট্রাকটিভ হলে নেগেটিভ হয়, রিপালসিভ হলে পজিটিভ হয়। এর ক্ষেত্রে বিজ্ঞানী কিসম যে এক্সপ্রেশনটা বের করেছিল সেটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ ইন্টারাকশনটা ইজ অ্যাট্রাকটিভ ইন নেচার। আর ইট ডিপেন্ডস অন দ্য ডাইপোল মোমেন্টস অফ দ্য পার্টিসিপেটিং মলিকুল। যে দুটো পোলার মলিকুল তুমি কনসিডার করছো তাদের ডাইপোল মোমেন্ট কি তার উপরে কিন্তু এটা নির্ভর করে। ঠিক আছে, ডাইপোল মোমেন্ট অফ দ্য পার্টিসিপেটিং মলিকুল তার উপর এটা ডিপেন্ড করে। দিস ইন্টারাকশন ইজ প্রপোর্শনাল টু 1/r⁶, where r is the intermolecular separation। দুটো মলিকুলের মধ্যে সেপারেশন যদি r হয় তাহলে সেটা 1/r⁶ এর সঙ্গে যায় আর কি। মানে বেসিক্যালি যদি সেপারেশনটাকে ডাবল করো তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা 64 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। আর এই লাস্ট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, দিস ইন্টারাকশন ডিক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার। এই ইন্টারাকশনটা ডিক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার, টেম্পারেচার বাড়ালে এটা ডিক্রিজ করছে। কেন? দেখো আমি এই যে ছবিটাকে এঁকেছি আমি আজই ভাবছি যে পজিটিভ পোল আর নেগেটিভ পোল এক পাশাপাশি আছে, কিন্তু যদি তুমি টেম্পারেচার বাড়াও তাহলে এই মলিকুলগুলোতে মোশনগুলো র্যান্ডম কায়োটিক হয়ে যাবে। তাহলে মোশনগুলো যদি র্যান্ডম কায়োটিক হয় তাহলে ঠিক আছে, আমি বুঝতে পারছি যে পজিটিভের পাশে নেগেটিভ থাকলে অ্যাট্রাক্টিভ পাশে সেটা স্টেবল। কিন্তু যখন তোমার থার্মাল এজিটেশনটা পর্যন্ত বেড়ে যাবে, টেম্পারেচার যখন খুব বেড়ে যাবে, এন্ট্রপি ফ্যাক্টর যখন ডমিনেট করে যাবে, তখন কি পজিটিভের পাশে নেগেটিভ থাকার যেমন সম্ভাবনা, পজিটিভের পাশে পজিটিভ বা নেগেটিভের পাশে নেগেটিভ থাকার সম্ভাবনাটাও একই হয়ে যাচ্ছে। মলিকুলগুলো তখন তো আস্তে আস্তে ফ্রিলি রোটেট করতে চাইছে। যখন মলিকুলগুলো ফ্রিলি রোটেট করবে তাহলে প্রবাবিলিটি যেখানে পজিটিভ মানে অপোজিট পোল পাশাপাশি থাকা আর সেম পোল পাশাপাশি থাকা সেটা সমান হয়ে যাবে। তখন কি হবে? টেম্পারেচার বাড়ার সাথে সাথে যত মলিকুলগুলো মোশনগুলো র্যান্ডম হয়ে যেতে চাইছে তত ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা কমতে থাকতে কমে কমে তখন টেম্পারেচার যথেষ্ট বেশি হয়ে যাবে, সেটা তখন ভ্যানিশ করে যাবে। তাহলে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার দ্য ডাইপোলস ট্রাই টু রোটেট ফ্রিলি, then the probability of two same poles to come in closer proximity increases and dipole-dipole interactions decreases. At very high temperature, when the dipole rotates freely, then dipole-dipole interaction vanishes. মানে দেখো এই যে পজিটিভের পাশে যেমন নেগেটিভ থাকতে পারে, পজিটিভের পাশে পজিটিভ থাকতে পারে বা নেগেটিভের পাশে নেগেটিভ থাকতে পারে, তাহলে এইটা হলো অ্যাট্রাকশন, এগুলো হচ্ছে রিপালশন। ঠিক আছে, তাহলে যখন এইভাবে থাকা আর এইভাবে থাকার সম্ভাবনা তোমার মানে সমান হয়ে যাবে
তখন কি হবে, ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা ভ্যানিশ করে যাবে, এটা আমার জিরো হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে এই যে কথাগুলো বলেছি সেইগুলোকে একসাথে আমি এই ইকুয়েশনে জাস্ট ধরে নিচ্ছি, যেটা বলা যে কিসমের এক্সপ্রেশন বা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বা কিসম ইন্টারাকশনের এক্সপ্রেশন, সেটা -2/3 μ1 স্কয়ার μ2 স্কয়ার বাই 4 পাই এপসাইলন প্লাস স্কয়ার কেবিটি ইন্টু r⁶। তাহলে দেখো এখানে যেটা যে মানে এই ডেরিভেশনটা তোমাদের নেই, ডেরিভেশনটা মানে আমরা আমাদের কেমিক্যাল কাইনেটিক্স এর বইয়ে এই ডেরিভেশনটা কেমন করে হয় আমরা করে দিয়েছি, কিন্তু তোমাদের ডেরিভেশনটাকে করতে হবে না, জাস্ট এই এক্সপ্রেশনটাকে মাথায় রাখো, এটা বেশ ইনভলভ, মানে ডেরিভেশনটা বেশ লম্বা চওড়া, বেশ কঠিন আছে। দেখো এই μ1 μ2 হচ্ছে ডাইপোল মোমেন্ট অফ দ্য পোলার মলিকুল, যে দুটো পার্টিসিপেটিং মলিকুল থাকে তার ডাইপোল মোমেন্ট দেখো μ1 μ2। আচ্ছা, আরটা হচ্ছে ইন্টারমলিকুলার সেপারেশন, টিটা হচ্ছে টেম্পারেচার, আর কেবিটা হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট, এপসাইলনটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। সেই অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়ামটা হচ্ছে তোমার ওই রিলেটিভ পারমিটিভিটি বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তার সঙ্গে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, সেটা গুণ করে তুমি পাওয়া, যেটা একটা কনস্ট্যান্ট, মানে কোনো একটা মিডিয়ামের জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে। তাহলে দেখো, যে পোলার মলিকুলগুলো তুমি কনসিডার করছো তাদের ডাইপোল মোমেন্টটা যত তোমার বেশি হবে, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন তত বেশি। নেগেটিভ সাইনটাকে রিপ্রেজেন্ট করছে ইসে অ্যান্ড অ্যাট্রাকশন, এটা মাথায় রাখো। আচ্ছা, ইন্টারমলিকুলার সেপারেশন যত বাড়ছে, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন তত কমছে, টেম্পারেচার কত বাড়ছে, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন তত কমছে। আর এপসাইলনের মধ্যে যেহেতু রিলেটিভ পারমিটিভিটি বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মিডিয়াম যত বাড়বে, ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা তত কমবে, ঠিক আছে। এবং এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশনসটা হয় তোমার অফ দ্য অর্ডার অফ 0.6 কিলো ক্যালোরি পার মোল, এই অর্ডারে। এটা খুব উইক ইন্টারাকশন, যেটা 0.6 কিলো ক্যালোরি পার মোল এই অর্ডারে হয় এটা। দেখো, তার ডাইপোল ডাইপোল ইন্টারাকশন সংক্রান্ত এই কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম, এদিকে 6টা পয়েন্ট বলেছি, 5টা পয়েন্ট বলেছি, আর 6 নম্বরে হচ্ছে তোমার আমি এই এক্সপ্রেশনটাকে বলেছি। এই এক্সপ্রেশনটা মাথায় মানে যদি তুমি মুখস্থ করে ফেলতে পারো, তাহলে দেখো তো সবকিছু কিন্তু তুমি এখান থেকে বের করে ফেলতে পারবে। এখানে দুটো ডাইপোল মোমেন্ট আছে, মানে দুটো পোলার মলিকুলের মধ্যে শুধুমাত্র থাকবে। কোন একটা মলিকুল যদি নন পোলার হয়ে যায়, তাহলে μ1 μ2 এর মধ্যে একটা জিরো হয়ে যাবে, তখন কোনো ডাইপোল ডাইপোল ইন্টারাকশন থাকবে না। আর এপসাইলনটা হচ্ছে তোমার অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, যেটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম ইনটু অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম। অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম সেটা একটা কনস্ট্যান্ট, তুমি জানো যে এপসাইলন জিরোটা একটা কনস্ট্যান্ট, তার ভ্যালুটা হচ্ছে তোমার 8.854187 into 10 to the power -12 কুলম স্কয়ার নিউটন মিটার টু দি পাওয়ার -2। আর কে বিটা এটা বলবেন কত, সেটাও একটা কনস্ট্যান্ট 1.38 into 10 to the power -23 জুল পার কেলভিন। তাই এগুলো সব কনস্ট্যান্ট আর কি। আর এপসাইলন আরটাই হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম যত বেশি হয়ে যাবে, তত ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা কমে যাবে। তার মানে এই এক্সপ্রেশনটা মনে রাখলে তোমার বাকি সবটা হচ্ছে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, তাহলে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বা কিসম ইন্টারাকশন ব্যাপারটা তুমি বুঝতে পারলে? কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো প্রত্যেকটা পয়েন্ট? ঠিক আছে? কি রে, হ্যালো, শোনা যাচ্ছে? ঠিক আছে তো? আচ্ছা, এবারে চলে এসো ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন বা ডিবাই ইন্টারাকশন। দেখো, এই ইন্টারাকশনটার জন্য যেটা ইম্পর্টেন্ট, যে অন্ততপক্ষে একটা মলিকুল পোলার হতে হবে, অন্য মলিকুলটা পোলার নন পোলার যা খুশি হতে পারে। আচ্ছা, এবার একটা মলিকুলকে কেন পোলার হতে হবে? ধরো এই একটা পোলার মলিকুল যার একটা ডাইপোল আছে, এর পাশে একটা নন পোলার মলিকুল তুমি নিলে, মানে প্রথমে বলছি একটা নন পোলার মলিকুল নিলে, এই নন পোলার মলিকুলটা ধরো কোনো ডাইপোল মোমেন্ট নেই। আচ্ছা, এবারে এ যদি পোলার হতো, তার যদি অলরেডি ডাইপোল মোমেন্ট থাকতো তাহলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে একটা মলিকুল অ্যাটলিস্ট পোলার হতে হবে। তাহলে সে কি করবে? সে তার পাশের মলিকুলটাকে, এটা পোলার নন পোলার যাই হোক না কেন, সেখানে একটা অপোজিট পোল ইনডিউস করবে। তাহলে এটা যদি ডেল্টা পজিটিভ ডান দিকে থাকে, সে তার নেবারহুডে মানে কাছাকাছি ক্লোজার প্রক্সিমিটিতে এইটা পজিটিভ পোল হলে এখানে নেগেটিভ পোল ইন্ট্রোডিউস করবে, অটোমেটিক্যালি উল্টো দিকে হচ্ছে পজিটিভ পোল ইনডিউসড হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমি একটা ডাইপোল নিলাম, পাশে একটা মলিকুল নিয়েছি, সেটা কিন্তু ডাইপোল নয়,
ঠিক আছে? ডাইপোল হতেও পারে, নাও পারে। ডাইপোল নয় বলব না, ডাইপোল হতেও পারে, নাও পারে। মলিকুলটা পোলারও হতে পারে, নন পোলারও হতে পারে। কিন্তু আমি কোন পার্টটাকে আলোচনা করছি? এখন পার্মানেন্ট ডাইপোল, বাঁদিকেরটা পার্মানেন্ট ডাইপোল ভাবছি, ডান দিকটা পার্মানেন্ট ডাইপোল ভাবছি না। যেটা হচ্ছে যে এই যে পোলার মলিকুলটা তার পাশের মলিকুলে একটা অপোজিট পোল ইনডিউস করে। মানে এদিকে ডেল্টা পজিটিভ বলে তার নেবারহুডে সে ডেল্টা নেগেটিভ চার্জ ইনডিউস করছে, আর ওভারঅল মলিকুলটা যদি নিউট্রাল হয়, এদিকে নেগেটিভ চার্জ থাকলে উল্টো দিকে অটোমেটিক্যালি পজিটিভ চার্জ হয়ে যাবে। যেটা তৈরি হলো সেটা হচ্ছে ইনডিউস ডাইপোল। এবারে ডাইপোল আর ইনডিউস ডাইপোল একে অপরকে ইন্টারঅ্যাক্ট করছে। আচ্ছা, যদি নন পোলার মলিকুল হতো, সেকেন্ড মলিকুলটা যদি নন পোলার হতো, তাহলে একটা ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি হলো। মানে নন পোলার মলিকুলের ক্ষেত্রে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট শূন্য, কিন্তু যখনই তুমি একটা ডাইপোল পাশে ছিল তার প্রেজেন্সে একটা ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে। তাহলে দেখো, একটা নন পোলার মলিকুলের ক্ষেত্রে ইন প্রেজেন্স অফ এ পোলার মলিকুল যে ডাইপোল মোমেন্টটা তৈরি হলো পুরোটাই ইনডিউস ডাইপোল মোমেন্ট। এবারে যদি এই মলিকুলটাও পোলার হতো, তাহলে কি হতো? তার অলরেডি একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট ছিল। এবারে এই যে পোলার মলিকুলটা বাঁদিকে আছে তার প্রেজেন্সে এই মলিকুলের একটা ডাইপোল মোমেন্ট ইনডিউসড হচ্ছে বলে আগের ডাইপোল মোমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। এবার কতটা চেঞ্জ হলো সেইটা হচ্ছে তোমার ইনডিউস ডাইপোল মোমেন্টের মেজারমেন্ট। তাহলে খেয়াল করে দেখো যে কোন একটা ডাইপোল সে পাশের মলিকুলটা পোলার হোক বা নন পোলার হোক, সেখানে সে ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করবে। এবার মলিকুলটা যদি নন পোলার থাকতো, তাহলে যে ইনডিউস ডাইপোল মোমেন্টটা তৈরি হলো পুরোটাই ওই মানে মানে ইনডিউস থাকবে, মানে পুরোটাই এই পোলার মানে পোলার মলিকুলের প্রেজেন্সের জন্য হচ্ছে। আর পরের মলিকুলটা যদি পোলার হতো, তাহলে তার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট অলরেডি ছিল, কিন্তু এর প্রেজেন্সে কি হচ্ছে, তার ডাইপোল মোমেন্টটা পাল্টে যাচ্ছে। এবার কতখানি পাল্টালো? ধরো 5 ছিল এখন 4 হলো, বা 3 ছিল এখন 4 হলো। তো সেখান থেকে আমি বুঝতে পারবো যে তার অ্যাকচুয়ালি কতখানি ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি হয়েছে। মানে মোদ্দা কথা যেটা, এই জায়গাটা লোকে খুব কনফিউশন হয়, সেটা হচ্ছে যে লোকে ভাবে যে একটা মলিকুল পোলার আর পাশের মলিকুলটা অবশ্যই নন পোলার হতে হবে। না, একটা মলিকুল সার্টেনলি পোলার, পাশের মলিকুলটা পোলার নন পোলার দুটোই হতে পারে। তাহলেও হচ্ছে তোমার ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন হবে বা ডিবাই ইন্টারাকশন হবে। সেখানে আমি ভালো করে লিখেছি, দেখো, দিস ইন্টারাকশন ইজ অপারেটিভ বিটুইন এ পোলার মলিকুল অ্যান্ড অ্যানাদার মলিকুল দ্যাট ক্যান বি পোলার অর নন পোলার। তাহলে একটা মলিকুল অবশ্যই পোলার হতে হবে, অন্য মলিকুলটা পোলারও হতে পারে, নন পোলারও হতে পারে। আবার এটার এক্সপ্রেশনে তুমি নেগেটিভ সাইন পাবে, সেখানে ইট ইজ অ্যাট্রাকটিভ ইন নেচার। এটা 1/r⁶ এর সঙ্গে প্রপোর্শনাল। আর যেখানে ইন্টারমলিকুলার সেপারেশন তুমি দেখেছো। আর এটা ডিপেন্ড করবে কার উপরে, যে পোলার মলিকুল যেটা কনসিডার করছো তার ডাইপোল মোমেন্টের উপরে, আর নন পোলার মলিকুলটাকে তার পোলারাইজিবিলিটির উপরে। তাহলে ইট ডিপেন্ডস অন ডাইপোল মোমেন্ট অফ দ্য পোলার মলিকুল অ্যান্ড দ্য পোলারাইজিবিলিটি অফ দ্য অ্যাডজেসেন্ট মলিকুল। আর এই ইন্টারাকশনটাতে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। কেন টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট? টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট তার কারণটা হচ্ছে যে কোন একটা ডাইপোল তার পাশের মলিকুলের নিয়ারেস্ট নেবারহুডে সবসময় অপোজিট পোলই ইনডিউস করবে। এটা ডেল্টা পজিটিভ হলে পাশে সবসময় ডেল্টা নেগেটিভই হবে। আগের ক্ষেত্রে যখন ডাইপোল ডাইপোল ইন্টারাকশন করছিলাম, তখন এই পজিটিভ পোলের পাশে পজিটিভ পোল তার আসার সম্ভাবনা ছিল। এখন কিন্তু সেটা আসার কোনো সম্ভাবনা নেই, কারণ সবসময় অপোজিট পোলই ইনডিউস করে। ঠিক আছে? সেই জন্য দিস ইন্টারাকশন ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। আর এই ইন্টারাকশনটা একটা মলিকুলের ডাইপোল মোমেন্টের উপর তো নির্ভর করবে, অন্য মলিকুলের পোলারাইজিবিলিটির উপরে। কেন? কারণ পোলারাইজিবিলিটি মানে হচ্ছে তার ইলেকট্রন কাউন্টটা ডিফর্ম হয়ে যাওয়ার এবিলিটি। তাহলে যে মলিকুলের পোলারাইজিবিলিটি যত বেশি, তার ইলেকট্রন কাউন্ট সহজে ডিফর্ম হবে বলে তার ক্ষেত্রে ইনডিউস ডাইপোল মোমেন্ট বেশি তৈরি হবে। ইনডিউস ডাইপোল মোমেন্ট যদি বেশি তৈরি হয়, তাহলে ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশনটা বেশি হবে। এটা তাহলে বিজ্ঞানী। আচ্ছা আচ্ছা, এইটা কেন বললাম, এই যে দ্য ইন্টারাকশন ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কেন সেটা লেখা আছে, এ পোল উইল ইনডিউস the adjacent molecule to create an opposite pole and এটা কি লেখা, ইটটা খুলেছে, and এটা হবে দে হবে এটা, and they always attract never depend। তাহলে a pole will induce the adjacent molecule to create an opposite pole and they always attract never repel। সেই জন্য এক্ষেত্রে ওই অ্যাট্রাকশন রিপালশন ব্যালেন্স করে গিয়ে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে তোমার ইন্টারাকশনটা কমে গেল, সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, এবারে বিজ্ঞানী ডিবাই তার একটা এক্সপ্রেশন বের করেছিলেন, সেটা হচ্ছে এরকম, মাইনাস μ1 স্কয়ার আলফা 2 প্লাস μ2 স্কয়ার আলফা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন দ্য স্কয়ার ইনটু r⁶।
দেখো যদি দুটো মলিকুলই পোলার হতো তাহলে দুটো মলিকুলেরই তোমার ডাইপোল মোমেন্ট থাকতো, দুটো মলিকুলেরই পোলারাইজিবিলিটি থাকতো। তাহলে যদি দুটো মলিকুলই পোলার হয়, দেখো এই প্রথমটা কি হচ্ছে মিউ ওয়ান স্কয়ার আলফা টু, অর্থাৎ এক নম্বর মলিকুলটা পোলার, দু নম্বর মলিকুলটা যদি মানে এক নম্বর মলিকুলটার মানে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, দু নম্বর মলিকুলের ইনডিউস ডাইপোল মোমেন্ট, তাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে। আর মিউ টু স্কয়ার আলফা ওয়ান মানে দু নম্বর মলিকুলটার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, এক নম্বর মলিকুলটার যে তোমার ইনডিউস ডাইপোল মোমেন্ট, তাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে। আর এখানে আর টু দি পাওয়ার 6 এর সঙ্গে প্রপোর্শনাল কোনো টেম্পারেচার ডিপেন্ডেন্ট টার্ম নেই, এটা মাথায় রাখো। তাহলে কি হলো দেখো যে যখন তুমি ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বলছিলে, প্রথমটা ডাইপোল মোমেন্টের সঙ্গে পরেরটা পার্মানেন্ট ডাইপোল, তাদের মধ্যে ইন্টারাকশন। এবারে যখন ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন করছো, তো দুটো মলিকুলই লেসে পোলার হতো, তাহলে এই পোলার মলিকুলটা পাশের মলিকুলে ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করতে পারতো। আর পাশের মলিকুলটা যদি পোলার হতো, সে আগের মলিকুলটা একটা ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করতে পারতো। তাহলে প্রথমটা ডাইপোল মোমেন্ট, পরেরটার পোলারাইজিবিলিটি এই এক্সপ্রেশনে আছে, আর পরেরটা ডাইপোল মোমেন্ট প্রথমেরটা পোলারাইজিবিলিটি সেটা এক্সপ্রেশনের মধ্যে আছে। আর এবারে যদি এমন সিচুয়েশন থাকে দুটো মলিকুলের মধ্যে একজন পোলার আর একজন নন পোলার, তাহলে এক নম্বর মলিকুলটা পোলার, দু নম্বর মলিকুলটা নন পোলার। তার দু নম্বর মলিকুলটা নন পোলার হলে তার কোনো ডাইপোল মোমেন্ট থাকবে না, তখন মিউ টুটা জিরো হয়ে যাবে, তখন ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন হয়ে যাবে মাইনাস মিউ ওয়ান স্কয়ার আলফা টু বাই 4 পাই এপসাইলন তার স্কয়ার আর টু দি পাওয়ার 6। এবং এই ইন্টারাকশনটা হচ্ছে তোমার 0.6 কিলো ক্যালোরি পার মোল, মানে দুটো ইন্টারাকশনের অর্ডারটা হচ্ছে এক্স্যাক্টলি একই অর্ডারের হয়। ঠিক আছে? তো দেখো তাহলে এখানে এই প্রত্যেকটা জিনিস বুঝতে পারলে কোনো অসুবিধা আছে? ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন বা ডিবাই ইন্টারাকশন। এই যে মানে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট কেন? তার কারণটা হচ্ছে গিয়ে যখন টেম্পারেচার তুমি বাড়াচ্ছ, দেখো এমনিতে তো পজিটিভ আর নেগেটিভ পাশাপাশি থাকতে চায়, কারণ সেটা ফেভারেবল ইন্টারাকশন, অ্যাট্রাকশন। পজিটিভ পজিটিভ আর নেগেটিভ নেগেটিভ পাশাপাশি থাকতে চায় না। আর এবারে কথাটা হচ্ছে যখন টেম্পারেচার আমি বাড়াচ্ছি, তখন কি হচ্ছে মলিকুলগুলো র্যান্ডম ক্যাটাগরিতে যখন মুভ করছে, মলিকুলগুলো যখন ফ্রি রোটেট করতে পারছে, তখন পজিটিভের পাশে নেগেটিভ সেটা থাকার যে সম্ভাবনা, পজিটিভের পাশে পজিটিভ বা নেগেটিভ পাশে নেগেটিভ থাকার সম্ভাবনা সমান হয়ে যাওয়ার জন্য অ্যাট্রাকশন রিপালশন ক্যান্সেল আউট করে জিরো হচ্ছে। কিন্তু এক্ষেত্রে রিপালশন হওয়ার কোনো সুযোগই নেই। কারণটা কি, যে এক্ষেত্রে ডাইপোলের সঙ্গে ইনডিউস ডাইপোলের ইন্টারাকশন তো, তাহলে কোন একটা ডাইপোল তার নেবারহুডে বা নিয়ারেস্ট পজিশনে সবসময় অপোজিট পোলেই ইনডিউস করবে। এটা ইম্পর্টেন্ট। মানে আগেরটা কিন্তু পার্মানেন্ট ডাইপোল, হ্যাঁ, এখানে কিন্তু সবসময় অপোজিট পোলেই ইনডিউস করবে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে পোলার মলিকুল হলে কি হচ্ছে? হ্যাঁ এবার না, না এবারে হচ্ছে কি দেখো, এই পোলার মলিকুলের ক্ষেত্রে দুটো ইন্টারাকশনই আছে। যদি দুটো মলিকুলই পোলার হয়, তার ডাইপোল ডাইপোল ইন্টারাকশনও আছে, ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশনও আছে। এবারে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন যে পার্টটা, সেই পার্টটা টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে কমবে। আর ডাইপোল ইনডিউস যে পার্টটা, সেইটা অ্যাকচুয়ালি যেমন আছে তেমন হবে, সেখানে ওভারঅল আর টোটালটা কমবে। কিন্তু টোটালটাকে দুটো ভাগে ভাগ করছি আমি, একটা হচ্ছে ডাইপোল ডাইপোল, একটা ডাইপোল ইনডিউস ডাইপোল, আর একটা ভাগও তুমি পরে পাবে ইনডিউস ডাইপোল ইনডিউস ডাইপোল। দেখবে যে পোলার মলিকুলের ক্ষেত্রে তিনটে ইন্টারাকশনই আছে, ডাইপোল ডাইপোল, ডাইপোল ইনডিউস ডাইপোল আর ইনডিউস ডাইপোল ইনডিউস ডাইপোল। টেম্পারেচার বাড়ালে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা কমলো, কিন্তু ডাইপোল ইনডিউস ডাইপোল আর ইনডিউস ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন যা ছিল তাই রইল, কিন্তু ওভারঅল ইন্টারাকশন কি হচ্ছে, কমছে। বুঝতে পারছো? হ্যাঁ, এটা মানে যেমন ব্যাপারটা কিরকম হচ্ছে তোমার ওই, মানে এটা আমি কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করছি আর কি। মানে যে ডাইপোল ডাইপোল বা তুমি ডাইপোল ডাইপোল আলাদা, ডাইপোল ইনডিউস ডাইপোল আলাদা, ইনডিউস ডাইপোল ইনডিউস ডাইপোল আলাদা। এবারে দুটো মলিকুল যদি পোলার হয়, তার তিনটে কম্পোনেন্ট আছে, ডাইপোল ডাইপোল, ডাইপোল ইনডিউস ডাইপোল, ইনডিউস ডাইপোল ইনডিউস ডাইপোল। এবার ডাইপোল ডাইপোলটা তার আর বাড়ার স্কোপ নেই, মানে তার মানে সেইটা হচ্ছে টেম্পারেচার বাড়ালে কমবে, বাকি দুটো কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু ওভারঅল যদি দেখো তিনটে যোগ করে, তাহলে সেটা হচ্ছে কমবে। হুম, যে ব্যাপারটা। আচ্ছা এবারে চলে এসো ইনডিউস ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন। এটা মানে ধরো এরকম ব্যাপারটা কিরকম বলো তো, যে তুমি ধরো তোমার টোটাল একটা পরীক্ষা, তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স তিনটে পেপার তোমাকে পরীক্ষা দিতে হবে, তাই তো? এবারে যে ছেলে হয়তো তিনটে সাবজেক্টই পড়ছে,
তার মধ্যে দেখা গেলো একটা সাবজেক্ট থেকে সবসময় 100 পায়, ঠিক আছে? তাহলে একটা সাবজেক্ট সবসময় যদি 100 পায়, সেখানে আর টিচার দিয়ে বা সেখানে আর সময় বাড়িয়ে লাভ নেই, কেন ওখানে তো 100 থেকে 100 পেয়েই যাচ্ছে। আর বাকি দুটো সাবজেক্টে ধরো ঘাটতি আছে। এবার তুমি যখন এক্সট্রা টিচার দিচ্ছ বা এক্সট্রা এফোর্ট দিচ্ছ, তাতে এটা হচ্ছে যে ওইটা একটা পার্ট যেমন ছিল তেমনই রয়েছে, সেটার ইমপ্রুভমেন্টের স্কোপ নেই। বাকি দুটো হচ্ছে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু ওভারঅল টোটালটা ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, এরকম ব্যাপারটা আছে, ঠিক আছে? আচ্ছা, এবারে চলো, এবার হচ্ছে ইনডিউস ডাইপোল ইন্টারাকশন। এখানে সবাই লন্ডন ইন্টারাকশন বা লন্ডন ডিসপারশন ইন্টারাকশন। আচ্ছা, ইনডিউস ডাইপোল ইন্টারাকশন ব্যাপারটা কিরকম, যে প্রথমে একটা খেয়াল করো যে, মানে প্রথম কথা বলে যে এই ইন্টারাকশনটা সমস্ত মলিকুলের মধ্যেই থাকে, মানে মলিকুলগুলো পোলার হলেও থাকে, মলিকুলগুলো নন পোলার হলেও থাকে। আচ্ছা, আমি প্রথমে ধরো একটা নন পোলার মলিকুল ধরো কনসিডার করছি, জাস্ট মানে বোঝার সুবিধার জন্য। এবার এই নন পোলার মলিকুলে ইলেকট্রন আছে, তার জন্যই তো চার্জ বা ইত্যাদিগুলো হচ্ছে। এবারে কোন একটা নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রনটা কোন একটা পার্টিকুলার পজিশনে আছে, এরকম একটা নির্দিষ্ট মুহূর্তে যদি ইলেকট্রনটা একটা নির্দিষ্ট পজিশনে থাকে, তাহলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওই জায়গাটা তাৎক্ষণিকভাবে নেগেটিভলি চার্জ হয়ে গেল, কিন্তু মলিকুলটা অ্যাজ এ হোল নিউট্রাল, তো তাহলে এদিকটা যদি ইলেকট্রনটা যেখানে আছে সেটাকে তাৎক্ষণিকভাবে যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে কি হবে, উল্টো দিকটা পজিটিভ চার্জ হতে হবে, কারণ অ্যাজ এ হোল মলিকুলটা নিউট্রাল। তাহলে যে ইনস্ট্যান্টিনিয়াস পজিশন অফ দ্য ইলেকট্রন, তার জন্য মলিকুলটার মধ্যে একটা ডাইপোল মোমেন্ট তৈরি হয়, যাকে বলা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল বা ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল মোমেন্ট। তাহলে দেখো, অ্যাভারেজ করলে কিন্তু জিরো হয়ে যাবে, ইলেকট্রনটা এখন এখানে আছে, পরে ঘুরে গিয়ে এখানে চলে আসবে। তাহলে এখন যখন এখানে আছে এদিকটা নেগেটিভ চার্জ, উল্টো দিকটা পজিটিভ চার্জ, ইলেকট্রনটা ঘুরে যখন এখানে এলো এদিকটা নেগেটিভ চার্জ, এদিকটা পজিটিভ চার্জ, তাহলে অ্যাভারেজ করলে জিরো হয়ে যাবে। কিন্তু ওই মুহূর্তটায়, যে মুহূর্তটা ইলেকট্রন ঘুরতে একটা সময় লাগছে, যে মুহূর্তে ইলেকট্রনের ডান দিকে আছে তার দিকটা নেগেটিভ চার্জ বা দিকটা তোমার পজিটিভ, তাহলে এটা হলো ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল। আর এবারে এই ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোলটা, যে পাশের মলিকুলটা সে পোলার হোক বা নন পোলার হোক, হ্যাঁ, সেখানে কি করবে না, একটা ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করবে। তাহলে ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোলটা পাশের মলিকুলে একটা ইনডিউস ডাইপোল তৈরি করবে। তাহলে এখানে যেমন পার্মানেন্ট ডাইপোলটা পাশের মলিকুলে একটা ইনডিউস ডাইপোল তৈরি করছে, এক্ষেত্রে ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোলটা পাশের মলিকুলে একটা ইনডিউস ডাইপোল তৈরি করবে। তাহলে এবারে ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল আর ইনডিউস ডাইপোল হলো। এবারে দেখো, এই যে ইনডিউস ডাইপোলটা, সে আবার পাশের মলিকুলে বা ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোলটা, মানে ওই ডান দিকের মলিকুলে ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোলটা পাশের মলিকুলে একই রকম ভাবে একটা ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করবে। তাহলে দেখো, আমি দুটো মলিকুল যখন কনসিডার করছি, প্রথমটার ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল পাশের মলিকুলে একটা ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করলো, আবার পরেরটার ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল এই বাঁদিকের মলিকুলটা একটা ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করলো। এবার সেই দুটো ইনডিউস ডাইপোল একে অপরকে ইন্টারাক্ট করছে। তাহলে ইন্টারাকশনটা কিন্তু ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোলের সাথে ইনডিউস ডাইপোলের নয়, ইন্টারাকশনটা ইনডিউস ডাইপোলের সাথে ইনডিউস ডাইপোলের। এবারে ইনডিউস ডাইপোল কি হচ্ছে, মানে প্রথম মলিকুল সেকেন্ড মলিকুলে ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করছে, মানে প্রথম মলিকুলে ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল সে পরের মলিকুলে ইনডিউস ডাইপোল তৈরি করছে, আবার পরের মলিকুলে ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল বাঁদিকের মলিকুলে ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করছে। এবার সেই ইনডিউস ডাইপোল আর ইনডিউস ডাইপোল একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করছে। তাহলে ইন্টারাকশনটা ওই জন্যই ইনডিউস ডাইপোল ইন্টারাকশন। তাহলে বোঝার চেষ্টা করো যে ইনস্ট্যান্টিনিয়াস পজিশন অফ দ্য ইলেকট্রন, তার জন্য যে কোনো একটা মলিকুলে সবসময় একটা ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল মোমেন্ট থাকে। সেই ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল মোমেন্টটা পাশের মলিকুলে একটা ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করলো। ঠিক একই রকম ভাবে পাশের মলিকুলের ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল সে আগের মলিকুলের একটা ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করলো। এবার ইনডিউস ডাইপোল মোমেন্ট গুলো কিন্তু অনেকক্ষণ থাকে, সঙ্গে সঙ্গে চলে যায় না। এবারে এই দুটো ইনডিউস ডাইপোল মোমেন্ট একে অপরকে ইন্টারাক্ট করলো, করে যেটা তৈরি করছে একটা ইনডিউস ডাইপোল ইন্টারাকশন বা লন্ডন ডিসপারশন ইন্টারাকশন, ঠিক আছে? আর এবারে ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোলের যে মেকানিজমটা, ইনস্ট্যান্টিনিয়াস পজিশন অফ দ্য ইলেকট্রন, সেটা তো সমস্ত মলিকুলের ক্ষেত্রেই থাকবে। এখানে লেখা হচ্ছে দিস ইন্টারাকশন ইজ অপারেটিভ বিটুইন এনি টু মলিকুল ইররেসপেক্টিভ অফ পোলার অর নন পোলার। মানে মলিকুলটা পোলার বা নন পোলার যাই হোক না কেন, সবসময় এই ইন্টারাকশনটা থাকবে। এটা আবার অ্যাজ ইউজুয়াল দিস অ্যাট্রাক্টিভ ইন নেচার, ইট ডিপেন্ডস অন পোলারাইজিবিলিটি অফ দ্য মলিকুলস অ্যান্ড অলসো অন দ্য আয়নাইজেশন এনার্জি। আমি দেখবো যে আয়নাইজেশন এনার্জি, তার উপরেও কিন্তু এই ইন্টারাকশনটা নির্ভর করে। কেন নির্ভর করবে না, আয়নাইজেশন এনার্জিটা
বেসিক্যালি কি হচ্ছে যে একটা মিনিমাম এনার্জি, যে এনার্জিটা দিলে ইলেকট্রনটা সহজে বেরিয়ে যায়, মানে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার যে এবিলিটিটা, সেটা বেসিক্যালি আয়নাইজেশন এনার্জি। আর এবারে যখন তুমি ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল মোমেন্টটা তুমি দেখছো, সেই ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল মোমেন্টটা মানে কি হচ্ছে, একদিকে ইলেকট্রনটা আছে, তার উল্টো দিকে তোমার পজিটিভ চার্জটা তৈরি হচ্ছে। এবারে এই আয়নাইজেশন এনার্জির উপরে কিন্তু ওই ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল মোমেন্টটা নির্ভর করে। সেই জন্য ক্ষেত্রে যেমন পোলারাইজিবিলিটি অফ দ্য মলিকুল ইম্পর্টেন্ট, কারণ না তোমাকে ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করতে হচ্ছে। আবার ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল মোমেন্টটা না আয়নাইজেশন এনার্জির উপরে একটু কমপ্লিকেটেড রয়েছে, নির্ভরশীল আর কি। সেই জন্য বিজ্ঞানী মানে কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্ট করে বিজ্ঞানী লন্ডন যখন লন্ডন ডিসপারশন ইন্টারঅ্যাকশন এক্সপ্রেশনটাকে বের করেছিলেন, সেখানে যেমন মলিকুলগুলোর পোলারাইজিবিলিটি ইনভলভ আছে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু তার আয়নাইজেশন এনার্জিও ইনভলভ আছে। এটা, আর এটা অ্যাজ ইউজুয়াল 1/r⁶ এর সঙ্গে প্রপোর্শনাল। এটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। আবার এর ইন্টারাকশন এনার্জিটা হচ্ছে 2.0 কিলো ক্যালোরি পার মোল হয়। দেখো ডাইপোল ডাইপোল বা ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন থেকে কিন্তু এই ইন্টারাকশনটার পরিমাণটা অনেকটা বেশি, প্রায় 3 গুণ। ওইটা ছিল 0.6, এখানে হচ্ছে 2.0 কিলো ক্যালোরি পার মোল। আর লন্ডন এই ইনডিউস ডাইপোল ইন্টারাকশন একটা এক্সপ্রেশন বের করেছিলেন, সেটা কি দেখো, -3/2 I1 I2 by I1 plus I2 alpha alpha 2 by 4 by epsilon the square r⁶। দেখো এখানে প্রত্যেকটা টার্মের মানে পরিষ্কার, শুধু I1 I2 যে অ্যাডিশনাল টার্ম হলো, যেটা হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ দ্য মলিকুল। তাহলে দেখো আয়নাইজেশন এনার্জি অফ দ্য মলিকুল, সেটা বেসিক্যালি এই ইনডিউস ডাইপোল ইন্টারাকশনের এই এক্সপ্রেশনের মধ্যে আছে। ঠিক আছে, আর দুটো মলিকুলের পোলারাইজিবিলিটি সেটা তো থাকবে। তাহলে দেখো, তাহলে এই যে ইন্টারাকশনসটা কিন্তু সবার মধ্যে থাকবে, মানে মলিকুলগুলো পোলার হোক নন পোলার হোক সবার জন্য থাকবে। তার মানে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটার জন্য দুটোই পোলার মলিকুল হতে হবে। ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশনের জন্য অন্ততপক্ষে একটা মলিকুল পোলার হতে হবে, অন্যজন পোলার নন পোলার যা খুশি হতে পারে। আর ইনডিউস ডাইপোল ইন্টারাকশনের জন্য তোমার মলিকুলগুলো যা খুশি হতে পারে, দুজনই পোলার হতে পারে, দুজনই নন পোলার হতে পারে, একজন পোলার হতে পারে, একজন নন পোলার হতে পারে। তাহলে বোঝা গেল লন্ডন ডিসপারশন ইন্টারাকশনটা কি এবং কার কার উপরে নির্ভর করছে, পরিষ্কার? আচ্ছা, এবারে দেখো এই যে তিনটে ইন্টারাকশনটা, এই তিনটে ইন্টারাকশনকে কম্বাইন্ডলি বলা হবে ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন। তাহলে ভ্যান ডার ওয়াল ইন্টারাকশনের মধ্যে তোমার ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন এবং ইনডিউস ডাইপোল ইন্টারাকশন তিনটেই আছে। আচ্ছা, ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা আমি জাস্ট লিখছি -A1/r⁶। মানে এই যে এখানে যখন আমি তিনটে ইন্টারাকশন লিখেছিলাম, তবে এখানে এই যে 1/r⁶ বাদ দিয়ে বাকি যে কনস্ট্যান্ট আছে সেটাকে আমি A1 নাম দিয়ে দিচ্ছি, সেকেন্ডটায় হচ্ছে আমি A2 নাম দিয়ে দিচ্ছি, আর থার্ডটায় হচ্ছে আমি A3 নাম দিয়ে দিচ্ছি। এটা A3 নাম দিয়ে দিচ্ছি, এই তিনটাকে যোগ করে দিচ্ছি। যোগ করে দিলে -A1/r⁶ প্লাস -A2/r⁶ প্লাস -A3/r⁶, এটা হয়ে গেল -A/r⁶, যেখানে A হচ্ছে A1 প্লাস A2 প্লাস A3। এখানে A1 এর মানে কি, A2 এর মানে কি, A3 এর মানে কি তোমাকে অলরেডি পরিচিত। তাহলে ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন তো -A/r⁶ এর সঙ্গে যায়। আচ্ছা, ভ্যান ডার ওয়াল ফোর্স কি হবে? দেখো ভ্যান ডার ওয়াল ফোর্স হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল -dVdr। -ddr আর ভ্যান ডার ওয়াল যে ইন্টারাকশনটা -A/r⁶ করে ফেললাম, এটা হয়ে গেল কত, -6A/r⁶, অর্থাৎ এটা 1/r⁶ এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে মাথায় রাখবে তোমাকে ভ্যান ডার ওয়াল ফোর্স বলছে না ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন বলছে না ভ্যান ডার ওয়াল ফোর্স বলছে। যদি ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন হয় তাহলে 1/r⁶ এর সঙ্গে প্রপোর্শনাল, ভ্যান ডার ওয়াল ফোর্স বললে কিন্তু 1/r⁶ এর সঙ্গে প্রপোর্শনাল। অনেক সময় MCQ তে তুমি ভালো করে খেয়াল করলে না, এই 1/r⁶ এত মাথার মধ্যে ঢুকে বসে থাকে যে ভ্যান ডার ওয়াল ফোর্স বলে তুমি সেই 1/r⁶ এর সঙ্গে প্রপোর্শনাল বলে দিতে না। খেয়াল রাখবে যেটা ভ্যান ডার ওয়াল ফোর্স বলছে নাকি ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন বলছে। ইন্টারাকশন বললে 1/r⁶ এর সঙ্গে প্রপোর্শনাল, আর ফোর্স বললে কিন্তু 1/r⁶ এর সঙ্গে প্রপোর্শনাল। আচ্ছা, এবারে দেখো আমি এটা নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুলের মধ্যে যে টাইপের অ্যাট্রাকশন হয় সেই অ্যাট্রাকশন গুলোকে দেখলাম, কারণ এখানে ডাইপোল ডাইপোল, ডাইপোল ইনডিউস ডাইপোল এবং ইনডিউস ডাইপোল যে ইন্টারাকশন গুলো বলা হচ্ছে সবগুলোই হচ্ছে তোমার অ্যাট্রাকটিভ। এবারে শুধু অ্যাট্রাকশন থাকলে কি হতো না, সবকিছু কোলাপস করে যেত, কারণ অ্যাট্রাকশন গুলো সব তো 1/r⁶ এর সঙ্গে যাচ্ছে। তার মানে কি সেপারেশনটা যত কমবে অ্যাট্রাকশন তত বেশি, বা অ্যাট্রাকশন মানে স্টেবিলিটি, তাহলে কি সবকিছু একটা থেকে কোলাপস করে গেল। তো তা তো হচ্ছে না, গ্যাস গ্যাস হিসেবে থাকছে কেন? তা তো একসাথে পুরো জুড়ে যাচ্ছে না সবসময়, তা তো তাদের মতো ঘুরে বেড়াচ্ছে। কেন বেড়াচ্ছে? কারণ তাদের মধ্যে ইন্টারমলিকুলার রিপালশনও আছে। ঠিক আছে,
এবং এই ইন্টারমলিকুলার রিপালশনটা ডমিনেট করে যখন মলিকুলগুলো খুব কাছে আসতে চায়, তাহলে হয় ইন্টারমলিকুলার সেপারেশন ইজ ভেরি শর্ট, দেন রিপালশন ডমিনেটস। আচ্ছা, এবারে এই অ্যাট্রাকশন রিপালশন দুটোই যেহেতু আছে, সেই অ্যাট্রাকশন রিপালশন দুটোকে একসাথে ইনকর্পোরেট করার জন্য বিভিন্ন রকমের মডেল আছে। প্রথম মডেল হচ্ছে হার্ড স্ফিয়ার মডেল। হার্ড স্ফিয়ার মডেল মানে হচ্ছে এক একটা মলিকুলকে একটা হার্ড স্ফিয়ার মার্বেলের মতো ধরছো, হ্যাঁ, যারা কোনোভাবে পেনিট্রেট করতে পারে না, যারা অ্যাটমোস্ট টাচ করতে পারে। তখন একটা হার্ড স্ফিয়ার, একটা হার্ড স্ফিয়ার মানে দুটো মলিকুল দুটো হার্ড স্ফিয়ারের মতো, তারা একে অপরকে অ্যাটমোস্ট টাচ করতে পারে, ঠিক আছে। আর এবারে বলা হচ্ছে এখানে যে টাচ করার আগে বা টাচ যখনও করেনি তাদের মধ্যে অ্যাট্রাকশন রিপালশন কিচ্ছু নেই। আর টাচ করে যদি ফেলে তারপরে তাকে যদি তুমি আরো কাছে আনতে চাও, একটু আনতে পারছে না কারণ তার হার্ড স্ফিয়ার, তার মানে কি তখন নিশ্চয়ই রিপালশন হচ্ছে এবং রিপালশনটা এক্সট্রিমলি স্ট্রং। তাহলে বলা হচ্ছে যে এই যে দুটো মলিকুল যখন টাচ করছে, দুটো হার্ড স্ফিয়ার যখন টাচ করছে, দুটো সেন্টারের মধ্যে যে দূরত্বটা তাকে বলা হয় কলিশন ডায়ামিটার। এটা যে কলিশন ডায়ামিটার, যেটা বেসিক্যালি একই মলিকুল যদি হয়ে যায় তাহলে তাদের এর তোমার যোগফল, তাদের রেডিয়াসের যোগফল আছে। এবারে বলা হচ্ছে যদি আরটা গ্রেটার ইকুয়াল টু সিগমা হয়, অর্থাৎ টাচ করছে বা তার থেকে দূরে আছে, তাহলে দেখো পোটেনশিয়াল এনার্জিটা 0। আর যদি কোনো কারণে তুমি এই এদের মধ্যে সেপারেশনটাকে মানে পেনিট্রেট করাতে চাও, অর্থাৎ দুটো হার্ড স্পিয়ারকে তুমি জোরে চাপ দিয়ে আরো কাছে আনতে চাও, যেখানে আরটা লেস দেন সিগমা করতে চাও, তখন পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি হবে। গ্রাফিক্যালি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ভিআর এবং এক্স অ্যাক্সিস বরাবর তুমি আর প্লট করো, তাহলে দেখো এইটা যে সিগমা কলিশন ডায়ামিটার, তার ডান দিকে পোটেনশিয়াল এনার্জিটা 0 আর বাঁ দিকে পোটেনশিয়াল এনার্জিটা হঠাৎ করে দেখো ইনফিনিটি। তাহলে এই যে মডেলটা, এই মডেলটাকে বলে হার্ড স্ফিয়ার মডেল। হার্ড স্ফিয়ার মডেলটা বুঝতে পারলে কি জিনিস, ঠিক আছে? এবং তার মতো করে পোটেনশিয়ালের ছবিটা কেমন হলো বুঝতে পেরেছো তো? ঠিক আছে তো? আচ্ছা, এবার এইটা খুব একটা ভালো মডেল নয়, কারণ বাস্তবে দেখা গেছে যে মলিকুলগুলো অ্যাকচুয়ালি হার্ড স্ফিয়ার নয়, তারা কিছুটা হলেও পেনিট্রেট করতে পারে। সেইখানে নতুন একটা পোটেনশিয়াল এলো যাকে বলা হচ্ছে মাই পোটেনশিয়াল। সেটা এমন দেখতে মাইনাস এ বাই আর টু দি পাওয়ার এন প্লাস বি বাই আর টু দি পাওয়ার আন, এইরকম ভাবে দেখতে, যেখানে এমটা অলওয়েজ এম এন পজিটিভ ইন্টিজার এবং এমটা গ্রেটার দ্যান এন হতে হবে। এই ধরনের পোটেনশিয়াল বলে এম এন পোটেনশিয়াল বলা হয়, যেখানে তার এই নেগেটিভ সাইন যেটা এইটা রিপ্রেজেন্ট করে অ্যাট্রাকশন, পজিটিভ সাইনটা রিপ্রেজেন্ট করছে রিপালশন। তাহলে মাই পোটেনশিয়ালটায় তোমার জাস্ট এরকম ফর্মে তুমি লিখতে পারবে, একটা অ্যাট্রাকটিভ পার্ট থাকে, একটা রিপালসিভ পার্ট থাকে। অ্যাট্রাকটিভ পার্টটা আগে মাইনাস সাইন, রিপালসিভ পার্টের আগে যে পজিটিভ সাইন থাকছে। এবং এই আর এর পাওয়ার ডিপেন্ডেন্সটা যখন এম আর এন হচ্ছে পজিটিভ, কিন্তু রিপালশনের পাওয়ার ডিপেন্ডেন্সটা হাই হবে দেন দ্য অ্যাট্রাকশন, মানে এমটা গ্রেটার দেন এন, এইটুকু জাস্ট রিকোয়ারমেন্ট। আচ্ছা, এরই একটা স্পেশাল কেস দেখো লেনার্জন পোটেনশিয়াল। লেনার্জন পোটেনশিয়ালটাকে আমি লিখছি 4 এপসাইলন ইন্টু মাইনাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 প্লাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 12, যেখানে এপসাইলনটা হচ্ছে ডেপথ অফ দ্য পোটেনশিয়াল রিপ্রেজেন্ট করছে আর সিগমাটা হচ্ছে কলিশন আর ডায়ামিটার রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? তো দেখো এখানে তোমার মানে আমি এগুলো এগুলো এই যে এপসাইলন বা সিগমার মানে টানে এগুলো পরে বলে দিচ্ছি, তুমি এইটুকু প্রথমে বোঝো যে এই ইকুয়েশনটাকে তুমি লিখতে পারছো মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 প্লাস বি বাই আর টু দি পাওয়ার 12 করে, যেখানে 4 এপসাইলন টু সিগমা টু দি পাওয়ার 6 কে তুমি এ ভাবছো আর 4 এপসাইলন সিগমা টু দি পাওয়ার 12 কে যদি তুমি বি ভাবো, তাহলে দেখো এটা মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 প্লাস বি বাই আর টু দি পাওয়ার 12 হিসেবে লিখতে পারছো। এইটা নেগেটিভ মানে এটা অ্যাট্রাকশন, এটা পজিটিভ মানে এটা রিপালশন। এবারে এম এন পোটেনশিয়ালের সঙ্গে কম্পেয়ার করে দেখো, একটা অ্যাট্রাকশন আছে একটা রিপালশন আছে। অ্যাট্রাকশনের পাওয়ারটা 6, রিপালশনের পাওয়ার হচ্ছে 12, দেখো এই যে 12টা গ্রেটার দেন 6 তুমি দেখতে পাচ্ছ। তাহলে এই পোটেনশিয়ালটা কিন্তু এম এন পোটেনশিয়াল বলে, এটা 12 6 পোটেনশিয়াল হচ্ছে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এই যে অ্যাট্রাকশন আছে রিপালশন আছে, একটা 1 বাই আর টু দি পাওয়ার 6 একটা 1 বাই আর টু দি পাওয়ার 12, তুমি যদি আর এর ভ্যালুটা লেসে 1 এর থেকে কম করো, তাহলে পরিষ্কার কি মানে আমি একটা দুটো টার্ম আছে, একটা হচ্ছে 1 বাই আর টু দি পাওয়ার 6, একটা 1 বাই আর টু দি পাওয়ার 12। এবার কে কখন ডমিনেট করছে যদি তুমি দেখতে চাও, দেখো যদি এমন হয় যে তুমি এ নিচ্ছ মানে 8টাকে এসে 1 এর থেকে ছোট নিচ্ছ, তার হাফ নিচ্ছ,
তাহলে হাফ যদি না, তাহলে 1/r⁶ এর তুলনায় 1/r⁴ টা বড়। তার মানে শর্ট ডিস্টেন্স যদি হয় তাহলে হচ্ছে রিপালশনটা ডমিনেট করবে। আবার আরটা যদি বেশি নিয়ে না, 2, 4, 5 ইত্যাদি নিয়ে না, তাহলে 1/r⁶ এর তুলনায় r⁴ টা ছোট হয়ে যাবে, অর্থাৎ অ্যাট্রাকশন তখন ডমিনেট করবে। তাহলে যদি এরকম হয় -a/r⁶ + b/r⁴, তুমি এ আর বি এর ভ্যালুটা এখন ফর দ্য টাইম বিং ভুলে যাও, তুমি আরটাকে একবার 1 এর থেকে কম ভাবো, একটাকে 1 এর থেকে বেশি ভাবো। দেখবে যে 1/r⁴ 1 এর থেকে কম হলে, আমি বললাম যে এক্সাম্পলে যদি হাফ ভাবো, হাফ যদি ভাবো তাহলে হচ্ছে এই 1/r⁶ আর 1/r⁴ এর মতো 1/r⁴ হচ্ছে বড়, তার মানে রিপালশনটা ডমিনেট করলো। আর যদি আরটা বেশ বড় নিয়ে নাও, বেশ 2 নিয়ে নিচ্ছ, তখন 1/r⁶ টা বড় হচ্ছে, তখন 1/r⁴, তার মানে তখন অ্যাট্রাকশনটা ডমিনেট করছে। তাহলে ব্যাপারটা কিরকম দেখো, যে এই যে কালো ছবিটা নিচে আমি করে, যেটা -a/r⁶ এর ছবি, আর এই যে কালো ছবিটা আমি উপরে এঁকেছি সেটা হচ্ছে b/r⁴ এর ছবি। মানে তুমি পরিষ্কার ব্যাপার দেখো, যে যখন এটা -a/r⁶ মানে কি, জিনিসটা অলওয়েজ নেগেটিভ। এটা আর তো ইন্টারমলিকুলার সেপারেশন, সেটা কখনো নেগেটিভ হতে পারে, সেটা অলওয়েজ পজিটিভ। হ্যাঁ, এবারে এখানে হচ্ছে তোমার এটাকে পজিটিভ ধরেছি, মাইনাস সাইনটাকে আমি আলাদা করে নিয়েছি। তাহলে দেখো যখন আরটা টেন্ডস টু ইনফিনিটি, তখন জিনিসটা জিরোর দিকে, কিন্তু সেটা নেগেটিভ জিরো। আর আরটা যখন আস্তে আস্তে জিরোর দিকে আসছে, ওটা আস্তে আস্তে মাইনাস ইনফিনিটি হচ্ছে। আর b/r⁴ একই রকমের সিচুয়েশন, আর যখন টেন্ডস টু জিরো সেটা ইনফিনিটির দিকে যাচ্ছে, আর যখন খুব বড় সেটা আস্তে 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 তোমার জিরোর দিকে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যখন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা, মানে যখন ইন্টারমলিকুলার সেপারেশনটা বেশি, তখন অ্যাট্রাকশন ডমিনেট করছে, ওই জন্য এদিকটা ডান দিকটা কেমন হবে, অ্যাট্রাকশনের মতো দেখতে হবে। আর যখন ইন্টারমলিকুলার সেপারেশনটা খুব কম, তখন রিপালশন ডমিনেট করছে, তাহলে কেমন হবে, মানে এই রিপালশনের মতো দেখতে হবে। ওভারঅল ছবিটা কেমন দেখতে, হ্যাঁ এই ধরনের দেখতে। এই যে প্রথমে ইন্টারমলিকুলার সেপারেশন যখন অনেক দূরে, পোটেনশিয়াল এনার্জিটা জিরো, তুমি যখন আস্তে আস্তে কাছে আসছো, অ্যাট্রাকশন ডমিনেট করছে 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 করে একটা মিনিমা গেল, তারপর সেটা আবার বেড়ে গেল। তাহলে এই যে ওভারঅল ছবিটা আমি দেখো এখন রেজাল্টেন্ট ছবিটা ডান দিকে এঁকেছি, এই যে রেজাল্টেন্ট ছবিটা হচ্ছে এরকম দেখতে, লেনার্জন পোটেনশিয়ালের ছবি হচ্ছে এরকম দেখতে। ঠিক আছে, ছবিটা বোঝা গেল? এটা খুব কমন ছবি। এটা আচ্ছা, এবারে এই যে লেনার্জন পোটেনশিয়াল, আমি দুটো প্যারামিটার ব্যবহার করেছি, এপসাইলন এবং সিগমা। সেই এপসাইলন সিগমার মানেটা একটুখানি বোঝার চেষ্টা করি। দেখো এই এক্সপ্রেশন থেকে প্রথমে দেখো, আচ্ছা আর এর ভ্যালু কত হলে লেনার্জন পোটেনশিয়ালটা শূন্য হবে? দেখো আর আর সিগমা যখন সমান হয়ে যাবে, তখন এটা -1, এটা +1 হয়ে যাবে, ওভারঅল জিনিসটা জিরো হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু সিগমা হলে পোটেনশিয়াল এনার্জিটা জিরো হয়ে যায়। তার মানে এই যে ছবিতে, এই ছবিতে এইটা হচ্ছে তোমার সিগমা কলিশন ডায়ামিটার। হ্যাঁ, এই আর এর ভ্যালু এইটা যখন হচ্ছে, তখন দেখো পোটেনশিয়াল এনার্জিটা আমার জিরো হয়েছে। এটা তাহলে এই যে সিগমাটা, সেটাকে বলা যায় কলিশন ডায়ামিটার। কারণ তারপরে হলে পোটেনশিয়াল এনার্জিটা তোমার পজিটিভ হয়ে যাচ্ছে, তার আগে হলে পোটেনশিয়াল এনার্জিটা অ্যাট্রাকটিভ। তাহলে এইটা হচ্ছে তোমার কলিশন ডায়ামিটার। আচ্ছা, এবারে হচ্ছে আমি একটা ভ্যালু অফ আর বের করতে যাচ্ছি, যেখানে পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হয়, কারণ এটা ছবিতে একটা মিনিমা দিয়ে গেছে। সেটার জন্য আমাকে কি করতে হবে, টু ফাইন্ড দ্য ভ্যালু অফ আর অ্যাট হুইচ ভি আর ইজ মিনিমাম, তোমাকে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে জিরো করতে হচ্ছে। তা ডেরিভেটিভ করে যদি তুমি জিরো করো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, দেখো টি ডিআর 4 এপসাইলন, এটা মাইনাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 বা সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 12, এটা হলো। আচ্ছা 4 এপসাইলনটা বাদ চলে গেল, কারণ এখানে জিরো আছে। তাহলে এবারে এই পার্টটা ডেরিভেটিভ করলে মাইনাস, মানে 1/r⁴ এর ডেরিভেটিভ করলে -6/r⁴ হয়। তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলে 6/r⁴। আর এখানে অলরেডি পজিটিভ ছিল, তাহলে 1/r⁴ যদি ডেরিভেটিভ করো, -12/r⁻13 হবে। তাহলে এইটা হলো। এবারে তুমি কমন নাও, 6 সিগমা টু দি পাওয়ার 6/r⁴ কমন নিয়ে নিলে 1 - 2 ইন্টু সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 0 হলো। এখান থেকে আইদার 1/r⁴ ইকুয়াল টু 0, সেটা আর টেন্ডস টু ইনফিনিটি, এটা কখনো মিনিমা করসপন্ড করছে না, অথবা 1 - 2 ইন্টু সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 0, সেখান থেকে সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6টা হয়ে গেলে 1/2, সিগমা বাই আরটা হয়ে যাচ্ছে 1/2 টু দি পাওয়ার 1/6, এটা বা আর মিনিমামটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 16 ইন্টু সিগমা। তাহলে দেখো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যে এতখানি, মানে যে আর এতে পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাতে যাচ্ছে, সেই আরটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1/6 ইন্টু সিগমা। এটা আর এবারে সেই মিনিমাম পোটেনশিয়ালের ভ্যালুটা কত হবে,
মিনিমাম পোটেনশিয়ালের ভ্যালুটাকে বের করার জন্য পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনে আর এর জায়গায় আর মিনিমামটা বসিয়ে দাও। তাহলে দেখো ডেপথ অফ দ্য পোটেনশিয়াল, সেটা হচ্ছে ডেপথ অফ দ্য পোটেনশিয়াল তোমায় দিয়ে দিচ্ছে। ডেপথ অফ দ্য পোটেনশিয়ালটা হচ্ছে আর এর জায়গায় আর মিনিমামটা বসিয়ে দাও। 4 এপসাইলন মাইনাস সিগমা বাই আর মিনিমাম তার পাওয়ার 6 প্লাস সিগমা বাই আর মিনিমাম তার পাওয়ার হাফ। সিগমা বাই আর মিনিমাম, এই সিগমা বাই আর মিনিমাম টু দি পাওয়ার 6 হচ্ছে 1/2, এটা মাইনাস 1/2 প্লাস 1/4 হলো, কেটে কুটে গিয়েছে মাইনাস এপসাইলন হলো। সেটা হচ্ছে ডেপথ অফ দ্য পোটেনশিয়াল। তাহলে এই ছবিতে এইটা হচ্ছে তোমার ডেপথ অফ দ্য পোটেনশিয়াল। ঠিক আছে? তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হয়েছে? হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এইটুকু শুধু ডেরিভেশনের জায়গা ছিল আর কি, সেই ডেরিভেশনটা আমরা করে ফেললাম আর কি। আচ্ছা আচ্ছা, এবারে যেটা লেনার্জন পোটেনশিয়াল হচ্ছে মোস্ট এক্সটেন্সিভলি ইউজড পোটেনশিয়াল, মানে নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুলের ক্ষেত্রে দেখবে এই লেনার্জন পোটেনশিয়ালকে অনেক কিছু বলতে হয়, অনেক জায়গায় তুমি এটাকে ব্যবহার করছো। আচ্ছা, এবারে প্রবলেম যেটা হচ্ছে এই যে লেনার্জন পোটেনশিয়ালটা তুমি ব্যবহার করলে, যেটা ব্যাপার হচ্ছে যে এই লেনার্জন পোটেনশিয়াল অ্যাট্রাকটিভ পার্টটা না কোয়াইট জাস্টিফাইড, কারণ তারা ডাইপোল 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 ইন্ডিও ডাইপোল ইন্ডিও ডাইপোল ইন্ডিও ডাইপোল ইন্টারাকশনটা আছে, কিন্তু রিপালশনটা এটা যে কেন 1/r⁻12 হবে এর কিন্তু প্রপার কোনো জাস্টিফিকেশন নেই। হ্যাঁ ঠিক আছে, এটা বোঝা গেল হয়তো কোয়ালিটেটিভলি যে ইন্টারমলিকুলার সেপারেশনটা যথেষ্ট বেশি হলে অ্যাট্রাকশন ডমিনেট করে, যথেষ্ট কম হলে যে রিপালশন ডমিনেট করে, সেখানে তার পাওয়ার ডিপেন্ডেন্সটা এটা কিন্তু 1/r⁻6 হয়, সেটা 1/r⁻6 এর থেকে বেশি কিছু হবে। কিন্তু 12ই কেন, 13, 14, 15, 16 হলে কি অসুবিধা হতো? অসুবিধা কিছুই হতো না। এবার 1/r⁻12 করে একটা সুবিধা সার্টেনলি আছে, সেটা হচ্ছে যে তোমার ওই কম্পিউটেশন করতে সুবিধা আর কি। একটা 1/r⁻6 আর 1/r⁻12 জাস্ট স্কোয়ার হয়ে গেল, তোমার সুবিধা আর কি। কিন্তু তার কোনো লজিক নাই এর আর কি। হ্যাঁ, মানে সেটা লিখেছি, in the Lennartson potential the R dependence of attraction part is quite justified and verified, but R dependence of repulsion is questionable. এই জন্য এর থেকে আরেকটু লজিক্যাল পোটেনশিয়ালের কথা বলা হলো, দেখা হয় বাকিংহাম পোটেনশিয়াল। ব্যাপারটা কি হচ্ছে যে শর্ট ডিস্টেন্সে রিপালশনটা আছে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের জন্য। এবারে তুমি যদি অ্যাটমিক অরবিটালের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখো বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি দেখো, তাহলে তুমি দেখবে যে ডিস্টেন্স বাড়ানোর সাথে সাথে এই তোমার ইলেকট্রন ডেনসিটিটা বেসিক্যালি বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটিটা সেটা এক্সপোনেনশিয়ালি কমে যায়। তা যদি কমে যায় তাহলে রিপালশনটা কিন্তু ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের জন্য আসছে, তাহলে এক্সপেক্টেড রিপালশনটার ওই e⁻⁻r এই ডিপেন্ডেন্সটা থাকবে। সেখানে বাকিংহাম যেটা বললেন যে অ্যাট্রাকশন ঠিক আছে -a/r⁻6 সাথে যেমন তেমনই, আর রিপালশন হচ্ছে b e⁻c/r এরকম বলা হলো। তাহলে এই যে বি আর সি তারা বেসিক্যালি কনস্ট্যান্ট। তো ব্যাপারটা কি দেখো, যখন তুমি রিপালশন পার্টটাকে দেখছো b⁻c/r, সেটা এইরকম ভাবে যাচ্ছে, অ্যাট্রাকশনটা এইরকম ভাবে যাচ্ছে, রেজাল্টেন্টটা কিন্তু দেখো প্রায় একই রকমের দেখতে পাচ্ছে। আর এখানে তোমার রিপালশনটা এক্সপোনেনশিয়াল আর অ্যাট্রাকশনটা 6 বলে একে বলা হয় এক্সপোনেনশিয়াল 6 পোটেনশিয়াল। এটা তাহলে এর যে এই যে এই রিপালশনের অরিজিনটা কি, যে এক্সপোনেনশিয়াল আর ডিপেন্ডেন্স of repulsion is due to the fact that electron density decreases exponentially as a function of r, or intermolecular repulsion is due to electron electron repulsion। ঠিক আছে, বোঝা গেল? বোঝা তো? আচ্ছা আচ্ছা, এবারে আমি দু একটা প্রবলেম আলোচনা করছি,
প্রবলেমগুলো আমাদের বইয়ে দেখবে প্রবলেমগুলো খুব সুন্দরভাবে ধরা আছে। মানে আমি মানে অ্যাকচুয়ালি পড়ানোর জায়গাটা আমাদের হয়ে গেল। আমি ২-১ টা প্রবলেম নিয়ে জাস্ট কথাবার্তা বলি আর ২-১ টা কমেন্টও এট দ্য সেম টাইম করি। তাহলে ধরো এরকম একটা বলা হলো যে মানে এরকম একটা কোয়েশ্চেন দেবে মাঝে, মাঝে দেয় যে অ্যা which kind of intermolecular interactions is operative in gaseous ammonia, methane and argon। এটা বলি যে which kind of intermolecular interactions operative in gaseous ammonia, মানে শুধু অ্যামোনিয়া, শুধু মিথেন আর শুধু আর্গন, এদের মধ্যে কোন টাইপের ইন্টারাকশন গুলো হচ্ছে অপারেটিভ। আচ্ছা, which among them is temperature dependent। Or which one among them is temperature dependent। তো এরকম একটা প্রবলেমের কথা তোমার বলি। দেখো এই অ্যামোনিয়া মলিকুলটা এটা তো পোলার। পোলার হলে এক্ষেত্রে কি থাকবে? সবগুলোই থাকবে। ডাইপোল ডাইপোল ইন্টারাকশন থাকবে, তার সঙ্গে ডাইপোল ইন্ডিটাইপোল ইন্টারাকশন থাকবে, তার সঙ্গে ইন্ডিউস ডাইপোল, হ্যাঁ ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন, তিনটেই থাকবে। এবারে মিথেন এবং আর্গন এরা এরা হচ্ছে তোমার নন পোলার। এর ক্ষেত্রে শুধুমাত্র ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশনটাই তোমার থাকবে। আর এবারে শুধুমাত্র যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন যেটা, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন or এখানে সময় বলে কি সব ইন্টারাকশন, এটা তোমার টেম্পারেচার ডিপেন্ড। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার ধরো আমি একটা কোশ্চেন করলাম, কমেন্ট অন দ্য temperature dependence on van der Waals constant A। তাহলে ভ্যান ডার ওয়ালস এর টেম্পারেচার ডিপেন্ডেন্স নিয়ে কথাবার্তা বললাম। দেখো এমনিতে দেখবে বলা হয় যে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট এ হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু বাস্তবে তা নয়। ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট এ এবং বি, হ্যাঁ, তাদের যে টেম্পারেচার ডিপেন্ডেন্ট নিয়ে কথাবার্তা বলে যে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট এ টেম্পারেচার তোমার ইন্ডিপেন্ডেন্ট, এটা কিন্তু নয়। ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট এ কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট। মানে পার্টিকুলারলি দেখো এই যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের মধ্যে তো ডাইপোল 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 ইনডিউস ডাইপোল ইনডিউস ডাইপোল ইনডিউস তিনটে আছে, তার মধ্যে ডাইপোল ডাইপোল তো অ্যাটলিস্ট টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তাহলে ফর পোলার মলিকুল there is dipole dipole, dipole induced dipole and induced dipole interaction। এবারে dipole dipole interaction decreases with
ইনক্রিজিং টেম্পারেচার, তাহলে হেন্স ফর পোলার মলিকুল ভ্যান ডর ওয়াল কনস্ট্যান্ট, ভ্যান ডর ওয়ালটা ভ্যান ডর কনস্ট্যান্ট হয়ে গেছে। For Van der Waals constant, A decreases with increasing temperature. And for non-polar molecule, A is temperature independent. That is temperature independent. Right? আচ্ছা, ধরো এবারে আমি বললাম যে তোমার iodine is non-polar, but at room temperature it is solid. Why? কেন বলো তো? Iodine is non-polar, but at room temperature it is solid. কেন? কে বলবে? বলো, আয়োডিন হচ্ছে নন পোলার বাট এট রুম টেম্পারেচার ইজ সলিড, কেন? হ্যাঁ, মানে বেসিক্যালি ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশনের জন্য, মোদ্দা কথা হচ্ছে ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশনের জন্য। এবারে ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশনের যে স্ট্রেংথটা, সেটা হচ্ছে পোলারাইজিবিলিটি, সাইজ যেহেতু বড়, পোলারাইজিবিলিটি অনেক বেশি, সেখানে ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশনটা খুব বেশি। বেনজিনের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে, বেনজিন হচ্ছে নন পোলার, তবু আর রুম টেম্পারেচারে লিকুইড, মানে ইন্টারমলিকুলার ইন্টারাকশন না থাকলে তো সলিড বা লিকুইড হবে না। এটা যে সলিড বা লিকুইড হচ্ছে, তার কারণটা হচ্ছে যে ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন যেটা, সেটার জন্য ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশনটা হচ্ছে বেসিক্যালি রেসপন্সিবল হচ্ছে। আর সাইজ যদি এদের বড়, ইলেকট্রন কাউন্টটা সহজে ডিফর্ম হতে পারে, সেই জন্য তোমার ইন্ডিউস ডাইপোল বা যেটা লন্ডন ডিসপারশন ইন্টারাকশনটা খুব বেশি। ধরো আমি explain the order of boiling point, তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। আচ্ছা বলো তো, এদের বয়লিং পয়েন্ট কার বেশি হবে? আয়োডিনের ক্ষেত্রে বেশি হবে। কেন বেশি হবে? হ্যাঁ, সাইজ বলবে। হ্যাঁ হ্যাঁ, লার্জার সাইজ, হায়ার পোলারাইজিবিলিটি আর স্ট্রঙ্গার ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন বা লন্ডন ইন্টারাকশন। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রচুর ছোট ছোট কোশ্চেন আছে, 2 নম্বরের কোশ্চেন হিসেবে পরীক্ষায় খুব দেয়। তাহলে আমাদের বইয়ের দেখবে ইন্টারনাল ইন্টারাকশন একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে তোমার টেক্সটে যে পার্টটা আছে, সেই টেক্সটে মানে একটু ডিটেলে আছে, ডিটেলে পড়ার দরকার নেই, আমি যতটুকু বলেছি সবটুকু তুমি পড়লে। এবার ওখানে অনেকগুলো কোশ্চেন ধরা আছে এবং সেই কোশ্চেন গুলো দেখো সলিউশন করে দেওয়া আছে, সেইগুলো তুমি ভালো করে পড়ে নাও। ঠিক আছে, তাহলে তোমার হয়ে যাবে। তো দেখো, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই বলার ছিল, আমরা বলে ফেললাম। এবার আমাকে নেক্সট এবারে ফিরে যেতে হবে। ফিরে গিয়ে আমরা তো ওদিকে যেখান থেকে বাকি ছিল আর কি, মানে আমাদের দেখো মানে মূলত আমরা
স্পিড ডিস্ট্রিবিউশন পর্যন্ত করে ফেলেছিলাম, এনার্জি ডিস্ট্রিবিউশনটা বলা হয়নি। তাহলে আমি ওই পরের দিনে আহ, তোমার এই ইকুইপারেশন প্রিন্সিপাল আগেও এই জায়গাটা ওখানে বলে দিতে হবে। তার আগে নেক্সট লেকচারে প্রথমে হচ্ছে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন, যেটা এইটা আমরা যখন অঙ্ক করছিলাম অঙ্কের কনটেক্সটে মোটামুটি ম্যাক্সিমাম গুলোই, মানে ম্যাক্সিমাম ডেরিভেশন টেরিভেশন গুলো করা হয়ে গেছে। হ্যাঁ, এটা শক্ত শক্ত এখানে কিছু ডেরিভেশন আছে আর কি, শক্ত মানে বেশ ওই যে ফ্র্যাকশনাল মলিকুল হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু সার্টেন থ্রেশহোল্ড, এই ডেরিভেশন গুলো বেশ লম্বা চড়া ডেরিভেশন আর কি। হ্যাঁ, সেগুলো আমাদের আলোচনা করতে হবে। আর তার সাথে হচ্ছে তোমার ওই আমরা মানে অ্যাপ্লিকেশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেখানে ইকুইপার্টিশন প্রিন্সিপাল, সেখানে হিট ক্যাপাসিটি নিয়ে আলোচনা করা। তারপর হচ্ছে বাইনারি কলিশন, সেখানে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি, মিন ফি পাথ, এইসবগুলো ভাবা, ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি, গাম ল অফ ইফিউশন, এটাকে ভাবা। আচ্ছা, আর এর সাথে যেহেতু তোমাদের ভিসকোসিটি অফ গ্যাসটা আছে, ভিসকোসিটি অফ গ্যাস বলা, এই কতগুলো জিনিস আমাকে করতে হবে আর কি। এটা সব মিলে আমি, ধরো সব মিলে মানে 3টে ক্লাসও করে নেওয়া যায়। আমি ধরে দেখি 3 থেকে 4টে ক্লাস ধরে না, 4টে ক্লাসের মধ্যে আমরা এই পার্টগুলোকে আলোচনা করে নেব আর কি। ঠিক আছে, তারপরে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, কিছু নিউমেরিক্যাল প্রবলেম, এইসবগুলো আলোচনা করবো। মানে আমি বলছি গেসিয়াস স্টেপটা আমাদেরকে সপ্তাহে যেমন একটা করে ক্লাস চলছে, সেটা কন্টিনিউড হবে। তোমাদের যে টাইপের পরীক্ষাগুলো বলছে আমরা নভেম্বর মাসটা পাচ্ছি, যাই হোক মানে যাদবপুরেই বলো বা বেলুড়েই বলো, নভেম্বর মাসটা কিন্তু পাচ্ছি। এইটা যেমন সপ্তাহে একটা করে ক্লাস হচ্ছে, করে পুরো জিনিসটাকে করে ফেলা যায় এটা। আর সামনের সপ্তাহ থেকে মানে মোটামুটি ভাবে বুধবার টুধবার এরকম একটা সময় আমি বলে দেবো আর কি, পুরো একটা পার্টিকুলার ডেটে আর একটা অ্যাডিশনাল ক্লাস স্টার্ট করবো, যেখানে হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্সটাকে পড়ানো হবে। ঠিক আছে, কেমিক্যাল কাইনেটিক্সটা আবার প্যারালালি তোমাদের চলবে আর কি। ঠিক আছে, তাহলে আজকে এন্ড অফ লেকচার 11। একদম বইটা আমি যেখানে যে পার্টগুলো পড়িয়ে ফেলছি সেগুলো বইটা একটু ফলো করো। সেখানে মূলত হচ্ছে যে প্রবলেমগুলো কষে দেওয়া আছে, মানে নিউমেরিক্যাল সাবজেক্টিভ প্রবলেম, অবজেক্টিভ প্রবলেম, নিউমেরিক্যাল প্রবলেম, মূলত নিউমেরিক্যাল প্রবলেম, যেগুলো কষে দেওয়া আছে, যে পার্টটা পড়ানো হয়ে যাচ্ছে সেগুলো ওখান থেকে দেখো। হ্যাঁ, পুরো একসাথে কেন পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যায় আর কি। আর তারপরে আমি কিছু নিউমেরিক্যাল প্রবলেমে তোমাদেরকে কিছু দেবো, কেমন ভাবে করছি টরছি, তার কিছু স্যাম্পল ট্যাম্পল আমি দেবো। আর এমনি তোমার পরীক্ষা টরীক্ষাও দিতে হবে, পরীক্ষার জন্য কোশ্চেন টোশ্চেন করা আছে অলরেডি। হ্যাঁ, কোশ্চেন গুলো দেখে তোমাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, সেভ হয়েছে মনে হয়।